যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, এই ভিডিও তাদের জন্য। 2025-এর উচ্চ মাধ্যমিক অলরেডি হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট সেই রেজাল্টে অনেকেই খুশি হওনি। তোমরা তৎকাল পিপিআর পিপিএস করেছো, অনেকে নর্মাল পিপিআর পিপিএস করেছে এবং তৎকাল এবং নর্মাল উভয় প্রকার পিপিআর পিপিএসের রেজাল্টই বেরিয়ে গেছে। তারপরেও যদি কারোর তৎকাল পিপিআর পিপিএসের নম্বর যেটা চাইছেও সেই রকম নম্বর বাড়েনি, বা নর্মাল পিপিআর পিপিএসও সেরকম নম্বর বাড়েনি এবং তারা ভাবছো পরবর্তী ক্ষেত্রে আরটিআই করবে, এই ভিডিও সম্পূর্ণ তাদের জন্য। অনেকে এই তৎকাল পিপিআর পিপিএস বা নর্মাল পিপিআর পিপিএসও করনি, কিন্তু তোমাদের যে পরীক্ষার নম্বর বেরিয়েছিল তাতে তোমরা অসুখী, তোমরা একদমই আরটিআই করেছো। এই সমস্ত পিপিআর পিপিএসের ঝামেলাতে না গিয়ে একদমই ডিরেক্ট আরটিআই করেছো। ইনফ্যাক্ট এইচএস 2025-এ যে সমস্ত ক্যান্ডিডেট আরটিআই করতে যাচ্ছ বা অলরেডি আরটিআই করেছো, এই ভিডিও তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল আরটিআইয়ের প্রসেস, কোথায় করতে হবে, কারা করতে পারবে, কিভাবে করতে হবে, কত টাকা লাগবে, কি করতে হবে, অ্যাপ্লিকেশান কীভাবে লিখতে হবে, সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছি। এবং তারপরেও যদি আরটিআইও তোমাদের মনোমতো রেজাল্ট না আসে, সেক্ষেত্রে কি করতে হয় সেটাও জানিয়ে দিচ্ছি। ওকে, খালি একটাই কথা, যারা এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকম অথেন্টিক খবর পাওয়ার জন্য। আর ভালো করে ভিডিওটা শুনো, আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। ওকে, আরটিআই 2005 হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য জানার অধিকার সংক্রান্ত আইন, যেটা 2005 সালে বেরিয়েছিল। যে আইনের বলে সবাই বিভিন্ন রকম সরকারি বিভাগের তথ্য জানতে পারে। স্টুডেন্টরা তাদের খাতার কি ঘটনা ঘটেছে সেটাও তারা তাদের কনসার্ন অথরিটির কাছ থেকে জানতে পারে। যেমন মাধ্যমিকের স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে জানতে পারে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে জানতে পারে। এটা তোমরা মোটামুটি সবাই জানো। যাই হোক, আমাদের আরটিআইটা সম্পূর্ণ এডুকেশন সংক্রান্ত এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত। আমি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আজকের আরটিআইয়ের তথ্যগুলোকে জানাচ্ছি। আরটিআই কতদিনের মধ্যে করা যায়? আরটিআই রেজাল্ট বেরোবার 75 দিনের মধ্যে করা যায়। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 7ই মে, আমি উপরে লিখে রেখেছি 7th মে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তোমরা আরটিআই কতদিনের মধ্যে করতে পারবে? তোমরা আরটিআই করতে পারবে 21শে জুলাই, 21 জুলাইয়ের মধ্যে। 7ই মে থেকে 21শে জুলাই 75 দিন হচ্ছে। তোমরা 21শে জুলাইয়ের মধ্যেই আরটিআই করতে পারবে। অনেকেরই প্রশ্ন আছে, আমরা স্যার নর্মাল পিপিআর পিপিএস করেছি বা আমরা তৎকাল পিপিআর পিপিএস করেছি, আমরা কি আরটিআই করতে পারবো? হ্যাঁ, নর্মাল পিপিআর পিপিএস এবং তৎকাল পিপিআর পিপিএসের ক্যান্ডিডেটরাও আরটিআই করতে পারবে। খালি নর্মাল পিপিআর পিপিএস বা তৎকাল পিপিআর পিপিএসের ক্যান্ডিডেট, মানে যারা পিপিআর পিপিএসের ক্যান্ডিডেট, তারা পিপিআর পিপিএসের রেজাল্ট বেরোবার পরে আরটিআই করতে পারবে। তারা সরাসরি আরটিআই করতে পারবে না। যদি কেউ পিপিআর পিপিএসের জন্য অ্যাপ্লাই করে, সেটা নর্মালি হোক বা তৎকালি হোক, সেই রেজাল্ট বেরোবার পরেই আরটিআই তারা অ্যাপ্লাই করতে পারবে। অলরেডি সেই রেজাল্ট বেরিয়ে গেছে, কাজেই তোমরা এখন আরটিআই অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 21 জুলাই। সেখানে কিন্তু নর্মাল পিপিআর পিপিএস বা তৎকাল পিপিআর পিপিএসের যবে রেজাল্ট বেরিয়েছে তার 75 দিন না, যেদিনকে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে যেটা হচ্ছে 7th মে, তার থেকে 75 দিন অর্থাৎ 21শে জুলাইয়ের মধ্যে তোমরা আরটিআইয়ের অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা নর্মাল পিপিআর পিপিএস বা তৎকাল পিপিআর পিপিএস করনি, তারা তখন থেকেই আরটিআইয়ের জন্য আবেদন করতে পারতে বা এখনও পারবে, মানে তাদের কোনো রকম অসুবিধা নেই। তোমরা যখন ইচ্ছা এই 75 দিনের মধ্যে আরটিআই করতে পারবে। করতে কি লাগে? আরটিআই করতে মাত্র 10 টাকার একটা স্ট্যাম্প পেপার বা একটা 10 টাকার কোর্ট ফি লাগে। আরটিআই করতে 10 টাকার স্ট্যাম্প পেপার বা 10 টাকার কোর্ট ফি লাগে। স্ট্যাম্প পেপার এবং কোর্ট ফি দুটোই কোর্ট চত্বরে পাওয়া যায়। তোমরা স্ট্যাম্প পেপার কিনে তার উপরেও তোমাদের অ্যাপ্লিকেশান লিখতে পারো। তোমরা একটা কোর্ট ফি 10 টাকার একটা টিকিট, সেটাকে কেটেও একটা নর্মাল সাদা কাগজে অ্যাপ্লিকেশান করে সেটা ওখানে লাগিয়ে দিলেই তোমরা আরটিআইয়ের অ্যাপ্লিকেবল। ঠিক আছে? কিন্তু এই 10 টাকার স্ট্যাম্প পেপার বা 10 টাকার কোর্ট ফি ছাড়া তুমি যতই অ্যাপ্লিকেশান করো, যেখানেই করো, তোমার আরটিআই আবেদন গ্রাহ্য হবে না, ওটা সরকারি ফি। বিপিএল ক্যান্ডিডেট যারা, তাদের আরটিআইয়ের আবেদনের জন্য কোনো রকম কোর্ট ফি দিতে হয় না। যারা বিলো পভার্টি লাইন বিপিএল ক্যান্ডিডেট, তাদের আরটিআইয়ের জন্য কোনো রকম চার্জ লাগে না। তুমি যে বিপিএল ক্যান্ডিডেট তার সার্টিফিকেটটা তোমাকে দিতে হবে, নচেত তোমাকে এই 10 টাকার স্ট্যাম্প পেপার কিনতে হবে। আরটিআই
কোথায় কোথায় হয়। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটা হেড অফিস এবং 4টে রিজিওনাল অফিস আছে। তোমরা এই 5 জায়গাতেই আরটিআইয়ের অ্যাপ্লিকেশানটা করতে পারবে। প্রত্যেকে নিজের নিজের রিজিওনাল অফিসে আরটিআইয়ের আবেদনটা করলেই ভালো। আমি এখানে অফিসগুলোর সমস্ত ঠিকানা দিয়ে দিয়েছি, একবার বলে দিই। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেড অফিস, উপরে লিখেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন 9/2 ব্লক ডিজে সেকশন বি, সল্ট লেক, করুণাময়ী, কলকাতা 700091। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের হেড অফিস। এখানেও তোমরা ডিরেক্ট আরটিআই করতে পারো, ঠিক আছে। যদি এখানে আরটিআই করতে হয় তাহলে আরটিআইটা করতে হবে, মানে আরটিআই তো কাউকে উদ্দেশ্য করে করতে হবে। সমস্ত আরটিআইয়ের অ্যাফিলিয়েট অথরিটি হচ্ছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, কিন্তু যার আন্ডারে আরটিআইটা হবে তিনি হচ্ছেন পাবলিক ইনফরমেশন অফিসার। এবং এখানে যে হেড অফিসের পাবলিক ইনফরমেশন অফিসার হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল সেকশন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ল সেকশন তাকে বলা হয় এসপিআইও। যদি একদম তোমরা ডিরেক্ট হেড অফিসে অ্যাপ্লিকেশান করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানটাতে যাকে অ্যাড্রেস করে বা যাকে উদ্দেশ্য করে তোমরা এই অ্যাপ্লিকেশানটা করবে তিনি হবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার নিচে লিখতে হবে ল সেকশন, তার নিচে এই ঠিকানাটা দিয়ে তোমাকে, মানে এই হেড অফিসের ঠিকানাটা দিয়ে তোমাকে আরটিআইয়ের আবেদনটা করতে হবে। যারা এই ডিরেক্ট হেড অফিসে করবে না, ইনফ্যাক্ট ডিরেক্ট হেড অফিসে করাটা উচিত না, কারণ আরটিআইটা তোমার রিজিওনাল অফিসে করাই ভালো। যার যেখানে রিজিয়ন, যার স্কুল যে রিজিয়নে, সেই রিজিওনাল অফিসে আরটিআইটা করা ভালো। কারণ আলটিমেটলি আরটিআইয়ের যে খাতাটা তোমাকে ওই রিজিওনাল অফিস থেকেই হয় কালেক্ট করতে হবে বা দেখতে যেতে হবে। ওকে, কাজেই আমি বলবো রিজিওনাল অফিসেই করো। কেউ কেউ হয়তো দেখা যাবে যে খুব তাড়াহুড়োর মধ্যে বা হয়তো গেছে কলকাতায় নিয়ে হেড অফিসে করেছে, হবে হেড অফিসে, মানে হেড অফিসে তো আলটিমেটলি সবকটা অ্যাপ্লিকেশনই হেড অফিসে গিয়ে পৌঁছবে, কিন্তু হেড অফিসে প্রচুর অ্যাপ্লিকেশান পড়ে, দেরি হয় পড়তে। কাজেই রিজিওনাল অফিসে করাটাই ভালো। রিজিওনাল অফিস থেকে একদম সর্ট আউট করে হেড অফিসে পাঠানো হয়। তোমরা রিজিওনাল অফিসেই করবে, যার যে স্কুল যে রিজিয়নে সেই রিজিওনাল অফিসে করবে। রিজিওনাল অফিসগুলো একবার বলে দিই। কলকাতা রিজিওনাল অফিসের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিকাশ ভবন, নর্থ ব্লক, 2nd ফ্লোর, সল্ট লেক, কলকাতা 700091। এগুলো তোমরা কাউন্সিলের ওয়েবসাইটেই পেয়ে যাবে। তাও আমি এখানেতে বড় বড় করে লিখে দিয়েছি, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে যার যে রিজিওনাল অফিস সেই ঠিকানাটা লিখে নিতে পারো। ওকে ওকে, আমি একটা পিডিএফও শেয়ার করে দেবো। নেক্সট হচ্ছে বারডোয়ান রিজিওনাল অফিস। যাদের স্কুল বারডোয়ান রিজিওনাল অফিসের আন্ডারে, তারা কি করবে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, নজরুল ভবন, বিহাইন্ড এলআইসি অফিস, রাধানগর, 5 ইছলাবাদ ব্র্যাকেটে জলকল মাঠ, পোস্ট অফিস শ্রীপল্লী, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট বর্ধমান, পিন 713103। যাদের রিজিওনাল অফিস নর্থ বেঙ্গলে, তাদের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, রাহুল সংস্কৃতায়ন ভবন, পোস্ট অফিস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন 734013। আর যাদের রিজিওনাল অফিস মেদিনীপুরে, তাদের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, শহীদ মাতঙ্গিনী ভবন, বিধাননগর ইস্ট, 72 স্টেশন রোড, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721101। হেড অফিসেও তোমরা আরটিআইয়ের অ্যাপ্লিকেশান করতে পারো, রিজিওনাল অফিসগুলোতেও করতে পারো। রিজিওনাল অফিসে করাটাই বেশি ভালো। রিজিওনাল অফিসে যদি আরটিআইয়ের আবেদন করো তাহলে আবেদনটা করতে হবে পাবলিক ইনফরমেশন অফিসারকে, মানে পিআইও, তিনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি। কারণ যদি রিজিওনাল অফিসে আরটিআইয়ের অ্যাপ্লিকেশান করো, তোমার অ্যাড্রেসটা, মানে যাকে উদ্দেশ্য করে এই চিঠিটা লিখবে, তিনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি। দেখো আমি প্রত্যেক কটাতে রিজিওনাল অফিসের পাশে লিখে রেখে দিয়েছি নীলকালিতে ডেপুটি সেক্রেটারি। মানে রিজিওনাল অফিস যদি অ্যাপ্লিকেশান করো, অ্যাপ্লিকেশানে তোমাকে যাকে উদ্দেশ্য করে চিঠিটা দেবে তিনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি। ঠিক আছে, চারটে রিজিওনাল অফিসেরই ডেপুটি সেক্রেটারি, তার কাছেই তুমি এই তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে তথ্য জানতে চাইতে পারো। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা কোন রিজিওনাল অফিসে, তোমাদের স্কুল কোন রিজিওনাল অফিসের আন্ডারে, সেটা মানে প্রচুর স্কুল আছে। সব থেকে ভালো স্কুলের কনসার্ন হেডমাস্টারমশাইকে জিজ্ঞেস করবে যে স্যার আমাদের স্কুল কোন রিজিওনাল অফিসের আন্ডারে পড়ে। হেডমাস্টারমশাই বলে দেবেন, কারণ তাকে চিঠিপত্র হামেশাই দিতে হয়, তিনি রিজিওনাল অফিস জানেন, মানে কোন স্কুল কোন রিজিওনাল অফিসের আন্ডারে পড়ে সেটা হেডমাস্টারমশাইয়ের কাছ থেকে জেনে তোমরা অ্যাপ্লিকেশানটা করবে। ওকে,
কত টাকা লাগবে শুনে নিলে এবং কাদেরকে টাকা দিতে হবে না তাও জেনে নিলে। এরপরে আর একটা কথা, যদি আরটিআইয়ের একটা সাবজেক্টের জন্য আবেদন করো সেক্ষেত্রেও তোমাকে 10 টাকার স্ট্যাম্প পেপারই সংগ্রহ করতে হবে। আর তুমি যদি আরটিআইয়ে সবকটা সাবজেক্টের জন্য আবেদন করো সেক্ষেত্রেও তোমাকে সেই একবারই 10 টাকার একটা স্ট্যাম্প পেপার কাটতে হচ্ছে। মানে আরটিআইয়ের যে কোনো আবেদনের জন্য 10 টাকার একটা স্ট্যাম্প পেপারই লাগবে। তুমি একটা সাবজেক্টে আবেদনের জন্য 10 টাকা লাগবে। তুমি যদি তোমাদের 4টে প্লাস 2টো মোট 6টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট তার জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমাকে সেই 10 টাকা স্ট্যাম্প পেপারই কাটতে হবে। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্ট্যাম্প পেপার লাগে না। এটাই আরটিআইয়ের সুবিধা। মাত্র একবার একটা 10 টাকা স্ট্যাম্প পেপারেতেই তুমি সমস্ত সাবজেক্টের অ্যাপ্লিকেশান করতে পারবে। কাজেই যারা আরটিআই করবেই আমি বলবো এই একটা সাবজেক্টের জন্য না করে সবকটা সাবজেক্টের জন্যই করে দিতে পারো। আর কি খরচ আছে আরটিআইয়ের আরেকটা খরচ আছে। যদি তুমি যখন তোমাকে ডাকা হবে, তোমাকে বলা হবে যে তুমি সার্টিফাইড কপি বা জেরক্স কপি, তোমাকে অ্যান্সার শিটটা দেখানো হবে, সেই অ্যান্সার শিটে তুমি নিজে দেখতে পারবে। তারপরেও যদি তুমি সার্টিফাইড কপি বা জেরক্স কপি চাও তাহলে তোমাকে এই আঞ্চলিক অফিসগুলো থেকে তোমাকে সেই জেরক্স কপিটা, তোমার অ্যান্সার স্ক্রিপ্টের জেরক্স কপি দিয়ে দেবে। কিন্তু সেক্ষেত্রে প্রতিটা পাতার জন্য 2 টাকা করে জেরক্সের চার্জ নেওয়া হয়। ধরো তোমার একটা মানে উত্তরপত্রে 25টা পাতা তুমি লিখেছো, তুমি 25টা পাতারই ওই আরটিআই কপি চাইছো অর্থাৎ সার্টিফাইড কপি চাইছো, তাহলে তোমাকে 25 × 2 50 টাকা একটা চালান ওখানেই সঙ্গে সঙ্গে অফিসেই কাটতে হয়। এবং যত পাতার জন্য তুমি চালান কাটবে ততগুলো পাতা তোমাকে জেরক্স করে দিয়ে দেওয়া হবে। প্রতি পাতার জন্য 2 টাকা করে তোমাকে জেরক্সের ফি দিতে হবে। এইটুকুই হলো আরটিআইয়ের খরচ। ওকে। এবং বিপিএল ক্যান্ডিডেটদের জন্য এই আরটিআইয়ের জেরক্স কপিরও পয়সা লাগে না, এটাও কিন্তু জেনে রাখো। যারা বিপিএল ক্যান্ডিডেট, বিলো পভার্টি লাইন ক্যান্ডিডেট, তাদের অ্যাপ্লিকেশনেও অর্থ লাগবে না, তাদের এই জেরক্স পেতেও অর্থ লাগবে না। কিন্তু তুমি যে বিপিএল ক্যান্ডিডেট তার শংসাপত্র বা সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। ওকে। এরপরে অনেকেরই প্রশ্ন, স্যার আমি কি ডিরেক্ট গিয়ে করব না আমি পোস্টের মাধ্যমেও করতে পারবো? আরটিআই তুমি পোস্টের মাধ্যমেও আবেদন করতে পারো, তুমি ডিরেক্ট গিয়েও করতে পারো। তবে ডিরেক্ট গিয়ে করাই ভালো। তার কারণ হচ্ছে আরটিআই যখন তুমি জমা দেবে তার একটা রিসিভ তোমাকে নিতে হবে, কারণ তোমাকে পরবর্তীকালে সেই রিসিভের রেফারেন্স দিয়েই কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। কাজেই একটা রিসিভ কপি যদি নিতে হয় সেটা হাতে হাতে গিয়ে জমা দেওয়াই ভালো। আরটিআইয়ের এই আবেদনটা যে কেউ, মানে ক্যান্ডিডেট নিজে গিয়ে করতে পারে, ক্যান্ডিডেট পরিবারের লোকজন গিয়ে করতে পারে, যে কেউ গিয়ে এই আবেদনটা করতে পারে। এবং রিসিভ একটা কপি যেন সঙ্গে সঙ্গে, মানে যে আবেদনটা করবে সেটা 2টো কপি করবে, একটা কপি জমা দেবে আর একটা কপিতে রিসিভ করিয়ে নেবে। সেই রিসিভ সেকশানেতে গেলেই তোমাকে সেই তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই নাম্বারটা উপরে ফেলে দেবে এবং তোমাকে রিসিভ করে দেবে। পরবর্তী ক্ষেত্রে তোমাকে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটার রেফারেন্সেই অফিসে যোগাযোগ করতে হবে। কাজেই আরটিআই করার সবথেকে ভালো উপায় হচ্ছে হয় নিজে যাও বা বাড়ির কাউকে পাঠাও, তিনি যেন 2টো কপি নিয়ে যেন তোমার ওই অ্যাপ্লিকেশানের একটা জমা পড়বে এবং একটাতে তিনি রিসিভ করিয়ে। আর যারা পোস্ট অফিসের মাধ্যমে করবে, পোস্ট অফিসে অন্য কোনো অসুবিধা নেই, একটাই অসুবিধা এখন, মানে তোমাকে পোস্ট অফিসে একটা, তুমি যে আরটিআই করেছো একটা রিসিভ কপি তোমাকে নিতে হয়, সেই জন্য তোমাকে রেজিস্টার্ড উইথ এডি করতে হয়। এডি মানে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, যে তুমি পাঠিয়েছো একটা নাম্বার ফেলে তোমাকে পোস্ট অফিস থেকে সেই একটা এডি সার্টিফিকেট দেয়। কিন্তু পোস্ট অফিসে এখন এডি করাটা খুব ঝামেলা। একটা আছে স্পিড পোস্ট, স্পিড পোস্টেও একটা অ্যাকনলেজমেন্ট দেয়, সেটাও করতে পারো, তবে খরচা বেশি লাগে। যাই হোক, তুমি এটাকে তুমি ইচ্ছা করলে নিজে গিয়েও করতে পারো অথবা বাই পোস্ট সেটাও তুমি করতে পারো। যদি বাই পোস্টে করো অবশ্যই কিন্তু যাই করবে একটা অ্যাকনলেজমেন্ট নেবে। যদি রেজিস্টার্ড উইথ এডি না হয়, যদি স্পিড পোস্ট করো, স্পিড পোস্টেরও কিন্তু অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটাকে তোমার কাছে যেন থাকে। ওকে। তাই এই হলো কোথায় কীভাবে করবে, কত টাকা লাগবে, কটা সাবজেক্টে করা যাবে তাও বলে দিলাম। একটাও করতে পারো, সবকটাও করতে পারো, চার্জ একই। এরপরে কি হয়, তুমি 75 দিনের মধ্যে আবেদনটা করলে, 75 দিনই কিন্তু লাস্ট, তারপর আর তোমার আবেদন গ্রাহ্য হবে না। 75 দিনের মধ্যে তুমি আবেদন করলে, যেদিনকে তুমি আবেদন করবে আরটিআই নিয়ম হচ্ছে উইদিন 1 মান্থ তোমাকে অফিস থেকে জানানো হবে যে তোমার যে বিষয়টা তুমি জানতে চাইছো তার হয় উত্তর অথবা তোমার সেই বিষয়টা সম্পর্কে অফিসের কতটা প্রোগ্রেস হয়েছে সেটা তোমাকে জানাতে বাধ্য। সাধারণত 1 মাসের মধ্যেই তোমাকে তোমার খাতার অগ্রগতি জানিয়ে দেওয়া হয়। ইনফ্যাক্ট 1 মাসের মধ্যে তোমরা তোমাদের খাতাটাকে দেখতে পেয়ে যাবে।
15 দিন থেকে 1 মাসের মধ্যে, 1 মাসও লাগে না, ওই 15 দিন 20 দিনের মধ্যেই ডাক আসে। তবে 1 মাসের মধ্যে তোমাকে অফিস জানাতে বাধ্য। যদি 1 মাসের মধ্যে না জানায়, তুমি দেন অ্যান্ড দেয়ার অফিসে যাবে তোমার সেই রিসিপ্ট কপিটা নিয়ে, এবং তুমি অফিসের কাছ থেকে তোমার খাতা ক্লেম করতে পারো। ঠিক আছে? যদি সেটাতেও না হয় তাহলে তোমার জন্য কোর্টের অপশান রয়েছে, তুমি একদম ডিরেক্ট এই পাবলিক ইনফরমেশন অফিসারের কাছেও তার কাছ থেকেও দাবি করতে পারো। সেটার পরে আসছি। যাই হোক, 1 মাসের মধ্যেই তোমাকে ডাকা হয়। 1 মাসের মধ্যে ডাকা হবে কিভাবে, এবারে আসি আরটিআই কীভাবে করতে হয় সেটাতে। আরটিআই করার জন্য একটা প্লেন A4 মাপের সাদা কাগজে অ্যাপ্লিকেশান তুমি পেনেও লিখতে পারো, অথবা তুমি টাইপও করে নিতে পারো। অ্যাপ্লিকেশানে কাকে উদ্দেশ্য করে, তোমরা তো বুঝতেই পারছো কাকে উদ্দেশ্য করে করবে, হয় ডেপুটি সেক্রেটারি অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যে যেখানে ফেলবে সেটা ঠিক করে নিও। ঠিকানাটা দেবে, তার নিচেতে লিখবে, কি লিখবে, তার নিচেতে কিচ্ছু লিখবে না, লিখবে যে আরটিআই, মানে এরকমভাবে চিঠিটা লিখবে, ইংরেজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে মাননীয় মহাশয়, আমি 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আমার রোল, আমার রেজিস্ট্রেশন সেটা দিয়ে দেবে, এবং আমার রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে আমি অখুশি। কেউ যদি PPR-PPS করো, সেই রেফারেন্সটা দিয়ে দেবে যে আমি PPR-PPS করেছিলাম, কিন্তু যে নম্বর পাওয়া গেছে বা যে নম্বর হয় বেড়েছে বা বাড়েনি সেটা মেনশান করে দিও। আমি অখুশি, আমি তথ্য জানার অধিকারে আমার অমুক সাবজেক্ট, একটা সাবজেক্ট হলে একটা সাবজেক্ট লিখবে, সবকটা সাবজেক্ট হলে সবকটা সাবজেক্ট লিখবে, যে যেটাতে করতে চাইছো সেটাকে মেনশান করে দেবে। আমি অমুক সাবজেক্টের খাতা আরটিআইয়ের মাধ্যমে দেখতে চাই, এই বলে নিজের পুরো সই, নিজের ফুল সিগনেচার করে একটা অ্যাপ্লিকেশান করবে, এবং সেই চিঠিটার মধ্যে, চিঠিটা তো লিখবেই, তার মাঝখানে খুব স্পেসিফিক্যালি একটা জায়গা ফাঁকা দিয়ে নিজের নাম, রোল নাম্বার, এক্সামিনেশান ইয়ার, আর কোন কোন সাবজেক্টে তুমি আরটিআই করতে চাইছো সেগুলোকে ভালো করে মেনশান করে দেবে। মানে একটা চিঠির একটা পাতাতে তুমি প্রথমে চিঠিটা শুরু করলে, তারপরে মাঝখানে একটু ফাঁকা জায়গাতে যে নিম্নলিখিত তথ্যগুলি আমি আপনার অবগতির জন্য জানালাম, যে নাম দেবে, তোমার রোল নাম্বার দিয়ে দেবে, এক্সামিনেশন ইয়ার কোন বছর পরীক্ষা দিচ্ছ 2025, এবং সাবজেক্ট কোন কোন সাবজেক্টে আরটিআই করতে চাও সেটা মেনশান করে দেবে। ওকে, এর সঙ্গে কী কী দিতে হবে, এর সঙ্গে দিতে হবে তোমাকে অ্যাডমিট কার্ডের জেরক্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার জেরক্স, মার্কশিটের জেরক্স কপি। যদি PPR-PPS করে থাকো তাতে মনোপুত নম্বর বাড়েনি, আবার নম্বর বৃদ্ধির জন্য তুমি আরটিআই করছো, তোমাকে PPR-PPS-এর যে নতুন মার্কশিট তুমি পেয়েছো সেটার জেরক্স কপি দিতে হবে, প্লাস তোমাকে তোমার আধার কার্ডের একটা জেরক্স দিতে হবে। আধার কার্ডের জেরক্স কেন? তোমার ঠিকানা বা তোমার পরিচিতি, সেই পরিচিতিটা আসল কিনা এবং তুমি ভারতীয় নাগরিক কিনা, তোমার ঠিকানা কোথায়, এই ইনফরমেশানটা সেই আধার কার্ডের মাধ্যমে নেওয়া হবে। ওকে, কাজে তোমাকে অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট, যে মার্কশিটই হোক, যদি PPR-PPS করে থাকো সেই মার্কশিট, বা না করে থাকলে আগের মার্কশিট, এবং আধার তোমাকে জেরক্স জমা দিতে হবে, এবং 10 টাকার একটা কোর্ট ফি বা স্ট্যাম্প পেপার তোমাকে দিতে হবে। এইটাই হলো আরটিআই তোমাকে কী কী দিতে হবে। এবং বারবার বলে দিচ্ছি, তোমার আরটিআই আবেদনেতে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার এক্সামিনেশন ইয়ার, কোন কোন সাবজেক্টে তুমি আরটিআই করতে চাইছো সেগুলো থাকবে, এবং চিঠির যেখানে তুমি শেষে তুমি এইখানেতেও লিখে দিতে পারো তোমার পুরো অ্যাড্রেস, তোমার ঠিকানা, যে ঠিকানায় তোমাকে কন্ট্যাক্ট করা হবে সেই পুরো অ্যাড্রেস দিয়ে দেবে, এবং তোমাকে তোমার যেটা ফোন নাম্বার, একটা চালু ফোন নাম্বার, তোমার বা তোমার গার্জিয়ানের একটা চালু ফোন নাম্বার সেটা দিতে হয়, আর তোমার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হয়। তার কারণ হয় ফোনের মাধ্যমে, নয় ইমেলের মাধ্যমে, বা ওই ঠিকানার মাধ্যমে সরাসরি চিঠি পাঠিয়ে তোমাকে কিন্তু এই কাউন্সিল যোগাযোগ করবে। কাজেই তোমার ওই চিঠির মধ্যে তোমার সমস্ত ইনফরমেশান, তোমার পূর্ণাঙ্গ ঠিকানা, পুরো ঠিকানা, যে ঠিকানাতে যদি চিঠি পাঠায় সেই চিঠিটা আসবে, সেই পূর্ণাঙ্গ ঠিকানা, তোমার একটা ফোন নাম্বার, দরকার হলে ওরা অনেক সময় ফোনেও যোগাযোগ করে নেয়, এবং তোমার একটা ইমেল অ্যাড্রেস সেই অ্যাপ্লিকেশানের মধ্যেই দিয়ে দেবে। যদি অ্যাপ্লিকেশানটা 1 পাতার মধ্যে শেষ না হয়, 2 পাতা ধরে অ্যাপ্লিকেশান করবে, কোনো অসুবিধা নেই। যে পাতাটা নেবে একটা পাতার ফ্রন্ট পেজেতেই অ্যাপ্লিকেশানটা থাকবে, মানে প্রথমের পাতাতেই থাকবে, পেছনের পাতাতে কিছু লিখবে না, একটা পাতার ফ্রন্ট পেজেতেই অ্যাপ্লিকেশানটার বয়ানটা থাকবে। যদি সেকেন্ড পাতা নিতে হয়, সেকেন্ড পেজেরও যেটা ফ্রন্ট পেজ সেটাতেই লিখবে, মানে বোথ সাইডে অ্যাপ্লিকেশানটা কিন্তু করবে না।
ফ্রন্ট পেজগুলোতেই করতে হয়। তাহলে এই গেল কোথায় কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে, কি দিতে হবে, কত টাকা দিতে হবে, সমস্ত তথ্য। তুমি অ্যাপ্লিকেশান যেদিন তুমি অ্যাপ্লিকেশান করবে তার উইদিন 1 মাসের মধ্যেই তোমাকে, মানে 1 মাসের আগেই, মানে 1 মাসটা হচ্ছে লাস্ট ডেট, 1 মাসের মধ্যে যদি তোমাকে যোগাযোগ না করে, তুমি তোমার সেই রিসিভ কপি নিয়ে সরাসরি এই যে কোনো মানে তোমার রিজিওনাল অফিসে অথবা ডিরেক্ট হেড অফিসেও যোগাযোগ করতে পারো, বা যেখানে অ্যাপ্লিকেশান করেছো সেখানে যোগাযোগ করবে। তারা তোমাকে 1 মাসের মধ্যে ইনফরমেশান দিতে বাধ্য, ঠিক আছে? অত দেরি হয় না, মোটামুটি 10, 15, 20 দিনের মধ্যেই তোমাদেরকে এই কাউন্সিলের অফিস থেকে ফোন করা হবে। হয় ফোন করা হবে, ফোনটাই বেশি করে, হয় ফোন করা হবে, নয় মেসেজ পাঠানো হবে, অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে। অনেক সময় চিঠিও আসে, এবং সেটা 1 মাসের মধ্যেই আসবে। এবং তোমাকে একটা নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময় বলে দেওয়া হবে, এবং তোমাকে বলা হবে যে তুমি তোমার খাতা দেখতে এসো। আরটিআইয়ের কপি কালেক্টের ব্যাপারে দুটো কথা বলে নিই। আরটিআইয়ের কপি তোমরা সরাসরি নিজেরা মানে ক্যান্ডিডেট নিজে গিয়ে নেওয়াটাই সবথেকে বুদ্ধিমান। অরিজিনাল খাতাটা তুমি সেইখানে নিজে দেখে নিতে পারবে, পড়ে নিতে পারবে, সেটা তোমার খাতা কিনা, ঠিক পাতাগুলো আসে কিনা, তুমি সব কিছুই মিলিয়ে নিতে পারবে। কিন্তু এটা শুধুমাত্র ক্যান্ডিডেটদের জন্যই প্রযোজ্য। মানে আরটিআই থেকে যদি তুমি নিজের খাতা নিজে দেখতে চাও, তোমাকে নিজেকেই উপস্থিত থাকতে হবে, তোমার গার্জেনকেও তোমার খাতা দেখানো হবে না। অনেকে এই আরটিআইয়ের কপি নিজেরা যায় না, গার্জেনের মাধ্যমে কালেক্ট করে। গার্জেনের মাধ্যমে আরটিআইয়ের কপি কালেক্ট করা যায়, খাতা দেখার অপশান গার্জেনের কাছে থাকে না। গার্জেনকে শুধুমাত্র সার্টিফাইড কপি দেওয়া হয়, অর্থাৎ জেরক্স কপি দেওয়া হয়। কাজেই খাতা দেখার অপশান যদি নিতে চাও, তোমাকে সেখানে নিজেকেই প্রেজেন্ট থাকতে হবে। আর যদি গার্জেনের মাধ্যমে কালেক্ট করো, গার্জেনকেও দেয়, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা, সেক্ষেত্রে তোমাকে একটা অথরাইজেশন করে দিতে হবে। বলতে তোমার ব্লাড রিলেশন হতে হবে, বাবা মা, দাদা দিদি, এছাড়া অন্য কাউকে দেওয়া হবে না। এবং শুধু ব্লাড রিলেশন হলেই হবে না, তোমাকে একটা অথরাইজেশন করে দিতে হবে। অথরাইজেশন মানে তোমাকে একটা চিঠি লিখে দিতে হবে যে আমি অমুক, আমার নাম অমুক, আমার রোল রেজিস্ট্রেশন অমুক, আমি আরটিআই আবেদন করেছিলাম, কিন্তু বিশেষ কারণবশত বা কোনো শারীরিক অসুস্থতার কারণে আমি উপস্থিত থাকতে পারছি না। আমার বাবা বা মা যে যাচ্ছেন তাকে খাতাটা, এই সার্টিফাইড কপি তাকে দেওয়া হোক, এবং তুমি সেটাকে, তোমাকে একটা চিঠি বা প্রেয়ার, আমরা বলি অথরাইজেশন লেটার, তোমাকে একটা অথরাইজ করে দিতে হবে তোমার বাবা মা বা দাদা দিদি। সার্টিফাইড কপিটাও তোমার পরিবারের লোকজনকে প্রোভাইড করা হবে না যদি না তোমার অথরাইজেশন থাকে। সেই জন্য আমি বলবো, যারা অ্যাপ্লিকেশান করবে তারা যেদিনকে ডাকবে, একদিন তো যেতে হবে, সেদিনকে তোমরা গিয়ে খাতাটা দেখে নিও। এরপরে আসি আরটিআই তোমাকে ডাকার পরে তুমি কি করবে। তুমি ডাকার পরে গেলে, খাতা দেখলে, খাতা দেখে যদি তুমি সন্তুষ্ট হও যে যা মানে যে নম্বর তুমি পেয়েছো সেটাই তুমি পাওয়ার যোগ্য, ওয়েল অ্যান্ড গুড। নচেত তুমি সার্টিফাইড কপি নিতে পারো, জেরক্স কপি, এবং যতগুলো পাতার তুমি জেরক্স নেবে, যটা সাবজেক্টের যটা পাতার তুমি জেরক্স নেবে, ইন্টু 2, মানে 2 টাকা করে জেরক্সের ফি দিতে হবে, তোমাকে চালান কাটতে হবে, এবং সেটা জমা দিলেই তোমাকে জেরক্স কপি প্রোভাইড করা হবে। বিপিএল ক্যান্ডিডেটদের জন্য জেরক্সের পয়সা লাগে না। এরপরে তুমি আরটিআইয়ের মাধ্যমে খাতা পেলে, সেই খাতা থেকে তুমি কি জানার, তোমার খাতার বাইরে যে কেস থাকে বা খাঁচা থাকে, সেই খাতাতে প্রতি প্রশ্নের যেটা নির্ধারিত নম্বর, সেই নম্বরটা উঠে টোটালটা ঠিক আছে কিনা এটা তুমি জানতে পারো। তোমার খাতার ভেতরের কোনো প্রশ্নের উত্তরের নম্বর পড়েনি, এরকম কোনো ঘটনা থাকলে তুমি সেটা দেখতে পারো। এবং তোমার ভেতরের খাতাতে উত্তরে নম্বর পড়েছে, কিন্তু সেই নম্বরটা বাইরের কেজে উঠে আসেনি, এই 3টে বিষয় তুমি আরটিআইয়ের মাধ্যমে দেখার অধিকারী। মানে এই 3টে বিষয়ে যদি কোনো সমস্যা হয়, উইদিন 15 ডেজ, মানে তুমি যেদিনকে খাতাটা নিচ্ছ তার 15 দিনের মধ্যে তুমি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে একটা চিঠি লিখে এই রিজিওনাল অফিসগুলো বা যে অফিস থেকে তুমি নিচ্ছ ওই আরটিআই কপিটা সেখানেই জমা দেবে। সেখানে তোমাকে কি করতে হবে, তোমাকে বলতে হবে যে আমি এরকম খাতা নিয়েছিলাম এবং দেখা যাচ্ছে যে আমার নম্বর হয় যোগে ভুল আছে, আমার নম্বরে কোনো দাগ নম্বরে নাম্বার বসেনি, অথবা নাম্বার বসেছে কিন্তু কেজে উঠে আসেনি, সেটাকে মেনশান করতে হবে এবং সেই পাতাটা জেরক্স দিতে হবে এবং একটা অ্যাপ্লিকেশান করতে হবে। এবং এরপরে আর কোনো রকম চার্জ তোমায় দিতে হবে না, মানে সম্পূর্ণ বিনামূল্যে একটা অ্যাপ্লিকেশান তুমি দেবে। সেখানে যদি কোথাও নম্বর তুমি বোঝো যে বাড়বে, যে টোটালে ভুল আছে, কোনো নম্বর উঠে আসেনি, কেজিং ঠিক হয়নি, সেইটাকে মেনশান করবে এবং সেই পাতাটার জেরক্স কপি দেবে।
তুমি তো অলরেডি জেরক্স কপি নিয়েই আসছো, যেখানেতে এরকম নম্বরের ভুল আছে, টোটালে ভুল আছে বা নম্বর পড়েনি, তার একটা জেরক্স কপি দেবে এবং একটা অ্যাপ্লিকেশান দিয়ে যেদিন থেকে তুমি এই খাতাটি নিয়ে এসছো তার 15 দিনের মধ্যে আবার অফিসে জমা দিলে তারা ফ্রি অফ কস্ট তোমার মার্কশিট চেঞ্জ করে দেবে। তারা তোমার নম্বর যতটা বাড়ার ততটা বাড়িয়ে মার্কশিট চেঞ্জ করবে। কিন্তু যেটা সবথেকে ছেলে মেয়েদের কোয়ারিজ থাকে সেটা হচ্ছে যে স্যার তোরটা সঠিক ইভ্যালুয়েশন হয়নি, আমি রিইভ্যালুয়েশন চাইছি। মাধ্যমিকে নেই, উচ্চ মাধ্যমিকে পিপিআর এবং পিপিএস দুটো সিস্টেমই আছে। উচ্চ মাধ্যমিকে খাতা রিইভ্যালুয়েশন হয়। উচ্চ মাধ্যমিকের জন্য প্রসেসটা একটুখানি সোজা, মাধ্যমিকেতে খুবই কঠিন। উচ্চ মাধ্যমিকেতে যদি কোনো প্রশ্নে তোমাকে 5-এর জায়গায় হয়তো 5-এ তুমি ভাবছো যে 5-এ 5ই পাওয়ার মতো তুমি লিখেছো, কিন্তু তোমাকে 2 দিয়েছে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তুমি যারা সেই কনসার্ন সাবজেক্টের টিচার, সেরকম কোনো সাবজেক্ট মানে তোমার কথাতে কোনো রকম গুরুত্ব নেই, যারা কনসার্ন সাবজেক্টের টিচার এবং যারা কাউন্সিলের খাতা দেখেন, ভালো করে বোঝানো হয়, যারা সেই সাবজেক্টের টিচার হতে হবে এবং তাকে কাউন্সিলের খাতা দেখতে হবে। কাউন্সিলের খাতা দেখলে, কাউন্সিলে বা বোর্ডের খাতা দেখলে তাদের একটা করে কোড নাম্বার থাকে। সেই কোড নাম্বার যুক্ত কোনো টিচার যদি তোমার খাতাটাকে ভেরিফাই করেন এবং তিনি বোঝেন যে তোমার প্রতি অন্যায় করা হয়েছে, তাকে সেই তোমার যে জেরক্স কপিটা দেবে সেই জেরক্স কপির পাশে ফুটনোট দিতে হবে। মানে তাকে তার নিজের নাম এবং ওই কোড নাম্বার দিয়ে যে তোমার কথার সঠিক, এই প্রশ্নে এরকম উত্তর হওয়াতে নম্বর সে পুরো পেতে পারে, সেরকম ফুটনোট দিতে হবে, যেটা কেউই দিতে চায় না। আসল কথাটাই তোমাদেরকে বললাম, কেউই দিতে চায় না, কে আর এই ঝামেলার মধ্যে জড়াতে চায়। যাই হোক, এরকম একজন না, একাধিক, মানে একজন, প্রত্যেক ম্যান টু ম্যান এক্সামিনারের ওপিনিয়ন ভ্যারি করে, কাজে একজন এক্সামিনারের কথা বললেই হবে না। একাধিক এক্সামিনার যদি তোমার খাতাটার উত্তর পড়ে বোঝেন যে তুমি সঠিক লিখেছো এবং ফুল মার্কস পাওয়ার অধিকারী, তারা পাশে সই করে দেবেন, তাদের কোড নাম্বার দেবেন এবং কেন তোমার নম্বর বাড়া উচিত সেই প্রশ্নের উত্তরে সেটা পাশে তারা কিন্তু মেনশন করবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, যদি এরকম সই সংগ্রহ করতে পারো, তাহলে সেই আবার একটা অ্যাপ্লিকেশান লিখে কোথায় কোথায় নম্বর বাড়বে এবং কারা কারা তোমার সেই নম্বর বৃদ্ধির ব্যাপারে সায় দিচ্ছেন, তাদের কোড কী, সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে একটা অ্যাপ্লিকেশান তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে কোনো রিজিওনাল অফিস তোমার এই অ্যাপ্লিকেশান নেবেন না। মানে এরকম যেখানে রিইভ্যালুয়েশনের প্রশ্ন, তোমাকে ডিরেক্ট এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যেটা হেড অফিস অর্থাৎ বিদ্যাসাগর ভবনে জমা দিতে হবে। তারপরে তোমার এই অ্যাপ্লিকেশান, তারা ওটা ফোর্সড অ্যাপ্লিকেশান, মানে ওই অ্যাপ্লিকেশানটা তোমাকে জোরজার করেই জমা দিতে হবে। একটা রিসিভ কপি নিয়ে নেবে যদি সেরকম করতে পারো। অলরেডি তোমরা একবার রিইভ্যালুয়েট করার স্কোপ পেয়েছো, পিপিআর করার স্কোপ পেয়েছো, কাজেই সেকেন্ড টাইম কাউন্সিলরদেরকে দিতে চায় না। কিন্তু অনেকেই আছে যারা পিপিএস না করে একদম আরটিআই করছো, তারা তো আর রিইভ্যালুয়েশনের স্কোপ পাওনি। সেরকম ক্ষেত্রে কাউন্সিল যদি বিবেচনা করে, যদি মানে করবেই, আমার কথা শুনে এটা আমার বলো না যে স্যার আপনি বললেন তো করবে না, যদি কাউন্সিল মনে করে, বিবেচনা করে, কারণ এর জন্য আলাদা বোর্ড বসাতে হয়, অনেক ঝামেলার ব্যাপার, যদি কাউন্সিল বিবেচনা করে, কাউন্সিল করতে পারে। যেহেতু উচ্চ মাধ্যমিকে পিপিআর পিপিএস এই দুটোই হয়, সেই জন্য, কারণ এটাও ওয়ান টাইপ অফ পিপিআরই হবে, যারা আগে অ্যাপ্লাই করেনি যদি ডিরেক্ট এই আরটিআইয়ের মাধ্যমে যায়, তাদের খাতাটা কাউন্সিল ইচ্ছা করলে, কাউন্সিলের যদি বোঝে যে তার প্রতি খুব অন্যায় হয়েছে, তাহলে কাউন্সিল, তবে সাধারণত করে না, সাধারণত মানে 99.9% ক্ষেত্রেই করে না, এটাও কিন্তু জানিয়ে রাখলাম। তাহলে কাউন্সিল তোমার সেই খাতাটিকে রিইভ্যালুয়েট করতে পারে এবং সেক্ষেত্রে তার পরবর্তী ঘটনা তোমাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এর আশা খুবই ক্ষীণ, হয় না। এই আরটিআইয়ের মাধ্যমে তোমাদের যদি মনে হয় যে তোমাদের মেরিটের প্রতি অন্যায় করা হয়েছে, সেক্ষেত্রে কি করবে? মেরিটের প্রতি অন্যায় করলে, আমি আগেই বলেছি যে আরটিআই একটা আইনি প্রক্রিয়া, আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা আইনের ব্যাপার, এটা পিপিআর পিপিএস নয়, এটা শিক্ষা বিভাগের সঙ্গে জড়িত না। এই তোমাকে তাহলে আইনের দরজায় কড়া নাড়তে হবে যদি তোমার মনে হয় যে তোমার মেরিটের প্রতি অন্যায় হয়েছে, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর তুমি সঠিক লিখেছো অথচ তোমাকে খুব কম নম্বর দেওয়া হয়েছে এবং অন্যান্য টিচাররাও, অন্যান্য কাউন্সিল স্বীকৃত টিচাররাও সেটাকে স্বীকার করে নিয়েছে। কী করতে হবে? তোমাকে যেতে হবে কোর্টে, কিন্তু এই আবেদন কোনো লোয়ার কোর্টে নেওয়া হয় না, তোমাকে ডিরেক্ট ক্যালকাটা হাইকোর্টে যেতে হবে।
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের এগেনস্টে তোমাকে ক্যালকাটা হাইকোর্টেতে মামলা করতে হবে। কোনো বর্ধমান কোর্ট কি যেখানে যেখানে কোর্ট আছে এই লোয়ার কোর্টেতে এই মামলার আবেদন নেওয়া হয় না। এই মামলা এটা সম্পূর্ণ শিক্ষা বিভাগগত মামলা। এর জন্য তোমাকে ক্যালকাটা হাইকোর্টে আবেদন করতে হবে। ক্যালকাটা হাইকোর্টের উকিল লাগবে এবং তারা তোমাকে বলে দেবেন যে কত তাদের চার্জ, কত দিন সময় লাগবে। প্রচুর লেন্দি প্রসেস, মানে 10-15 দিনে হয় না, একাধিকবার যেতে হয়। প্রায় একটা কেসের ফয়সালা হতে, মানে এরকম কেস খুব রেয়ার হয়ই না, যদি হয়ও মোটামুটি ধরে রাখতে পারো 1 বছর সময় লাগে। 1 বছর সময় লাগে এবং প্রত্যেক উকিলের চার্জ আলাদা আলাদা। অনেক সময় অনেকে মিলে একসঙ্গে একজন উকিলকে ভাড়া করে এবং সেই উকিল যারা শিক্ষা বিভাগ সংক্রান্ত লড়েন তাদের চার্জও খুব বেশি, অনেকটাই। ঠিক আছে, সেরকম উকিল তোমাকে ক্যালকাটা হাইকোর্টে যারা আছেন খুঁজতে হবে। যদি গ্রুপে হয় গ্রুপকেই খুঁজতে হবে এবং সেই উকিলই তোমাকে পরবর্তী পথ বলতে পারবেন, মানে কতদিন সময় লাগতে পারে, কত টাকা লাগবে, সমস্ত জিনিস তিনিই বলবেন এবং খুব কম করে 1 বছর সময় লাগে। এটাকে খেয়াল রেখে পরবর্তী ধাপগুলোর কথা ভেবো। আর ওই তো বললাম, এই কোনো লোয়ার কোর্টেতে এই অ্যাপ্লিকেশান নেওয়া হবে না, ডিরেক্ট ক্যালকাটা হাইকোর্টে করতে হবে। সেই হাইকোর্টেতে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত উকিল মামলা লড়েন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তারা তোমাকে পরবর্তী ক্ষেত্রে গাইড করতে পারবেন। তারপরেও মানে তোমাদের কেস ঠিকঠাকভাবে তিনি তুলে তোমাদেরকে মানে তোমাদের পক্ষে ভার্ডিক্ট আনতে পারবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এই সমস্ত ব্যাপার নিয়ে যাকে বলে ঘেটে ঘ হওয়া। যাই হোক, আশা করবো এই আরটিআই মানে নর্মাল আরটিআইয়ের মাধ্যমেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি তারপরে কাউকে যেতে হয় তাহলে তোমাদেরকে বলে দিলাম কি করতে হবে, তবে চাইবো না কাউকে সেই জায়গায় যেতে হোক। ওকে, তো এই হলো আরটিআই সংক্রান্ত ভিডিও উচ্চ মাধ্যমিক 2025 স্টুডেন্টদের জন্য। যদি ইনফরমেশানগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।